ইতিবাচক মানুষ হিসেবে বেড়ে উঠবা। এই যে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটা মানুষ, যাদের নাম তোমরা জানবা, যেমন নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, মাহিন, রিফাত, যাদের যাদের নাম দেখবা, প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনোভাবে পড়াশোনার সাথে সাথে কালচারালি ওরা সাউন্ড। নাহিদ পাঠচক্র করতো, ওর বিভিন্ন বক্তব্য বিভিন্ন টপিকের উপরে তোমরা ইউটিউবে পাবা। আর সার্জিস ও অমর একুশ হল ডিবেটিং ক্লাবেরও জেনারেল সেক্রেটারি ছিল। আমি আমার হলের ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। অর্থাৎ আমরা কালচারাল অ্যাক্টিভিজমগুলো করতাম, যার কারণে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বারবার উঠিয়ে নিয়ে গিয়েছে, আমাদেরকে কিন্তু একাধিকবার উঠিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু কখনোই কেউ আমাদের সাথে আর্গুমেন্টে পারতো না, কেউই না। কারণ তারা হয়তো প্রফেশনালি এসে আমাদের সাথে আর্গুমেন্ট করছে, আর আমরা অন্তত, আমি ডিবেট করি, এই যে আমার স্যাররা আছেন, আমার বন্ধুরা আছেন, আমি ডিবেট করি ক্লাস 7 থেকে। তাহলে 7 থেকে, তার মানে আমি 7-এ পড়ি 2010 বা 11 সালে আমি ক্লাস 7-এ পড়ি। তার মানে 11 থেকে যদি 24 ধরো, 13 বছর ধরে আমি একটা কাজ করছি, তারপর আমি পড়াই 8 বছর ধরে। তো তার মানে এই চর্চাগুলো আমাদের মধ্যে একটা ভীতিহীন মানসিকতা গড়ে তুলেছে। আবার প্রশ্ন করতে পারো যে ভাই, এই যে আমাদের কালচারটা এখন নষ্ট হয়ে গিয়েছে দেবিদ্বারের, এটাকে আমরা কিভাবে এনরিচ করতে পারি? আজকে আমি আমার সাথে করে 700 বই নিয়ে আসছি, 700 বই আমার সাথে করে আজকে নিয়ে আসছি। এটা তোমাদের এই যে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরি, যে উপজেলার সামনে যে লাইব্রেরি, আমি লাইব্রেরিতে 700 বই দিয়ে যাব, আজকেই দিয়ে যাব। এবং হচ্ছে এর পাশাপাশি পরবর্তীতে আমি যতবারই আসব আমি বই নিয়ে আসব, কারণ আমি বিশ্বাস করি যদি একটা সুস্থ ধারার প্রজন্ম গড়ে না ওঠে, তাহলে এই দেবিদ্বারের নেতৃত্বের যেই জায়গাটা বা দেবিদ্বারের উন্নয়নের যেই জায়গাটা, এই জায়গাটা সবসময় প্রশ্নবিদ্ধ হবে। এবং যারা পড়াশোনা করে না, পড়াশোনার সাথে যাদের সংশ্লিষ্টতা নাই, তাদের ইতিবাচক পরিবর্তনের যে মানসিকতাটা, এই মানসিকতাটা সবসময় সংকীর্ণ থাকে। এবং তোমাদের স্কুলগুলোতে এবং হচ্ছে কীভাবে কালচারাল অ্যাক্টিভিজমটাকে এনাভেল করা যায়, ডিবেটিং ক্লাব হচ্ছে আবার চালু করা, জেনারেল নলেজের ক্লাবগুলো চালু করা, এই ক্ষেত্রে আমি কিভাবে সহায়তা করতে পারি, তোমরা যদি আমাকে রিচ করো আমি তোমাদেরকে সেভাবে সহায়তা করব। এবং যে কোনো প্রতিষ্ঠানের যদি সহায়তা প্রয়োজন হয় আমি সেটাকে ট্যাগ করাই দেব, সেটাতে কোনো সমস্যা নাই। প্লিজ আমি তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করব, তোমরা অতীতের যে নেতিবাচক কালচার, আমি আবারও পুনরাবৃত্তি করছি, ভাই কালচার, নেতা কালচার, পাতি নেতা কালচার, ব্যানার কালচার, এবং ফেসবুকে আছে না সহমত ভাই কালচার, এগুলো থেকে বের হয়ে আসো, বের হয়ে তোমরা পড়াশোনা করো। এবং আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলছি, পড়াশোনা করতে গিয়ে তোমাদের যদি মনে হয় তোমাদের কারো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, তুমি মেধাবী, পড়তে চাও, কিন্তু সেখানে আর্থিক সীমাবদ্ধতার কারণে তোমার কাছে মনে হচ্ছে যে তোমার পরবর্তীতে পড়াশোনার পথে হয়তো বাধা সৃষ্টি হতে পারে, সেই ক্ষেত্রে দয়া করে তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে আমাদেরকে জানাবা। আমরা এই বিষয়টিকেও নিশ্চিত করব যাতে করে আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো মেধাবী যেন ঝরে না যেতে হয়। এই কাজগুলি তোমরা একটু করবা। আর আরেকটা বিষয় হচ্ছে, এই আন্দোলনের পরে আমরা জানি তোমরা একটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে আছো, মেন্টাল ট্রমা। কারণ তোমরা দেখেছো তোমাদের সহপাঠী মারা গিয়েছে, টিভিতে ফেসবুকে সবসময় আমরা ভায়োলেন্স, ক্রাইম, ব্লাডশেড, সাফারিংস, ওন্ডিংস, এগুলোই আমরা প্রতিনিয়ত কিন্তু এখন দেখছি। প্রতিনিয়ত তুমি ফেসবুক খুললেই দেখবা ভায়োলেন্স হচ্ছে, মারামারি, কাটাকাটি, রক্ত, এগুলাই তো হচ্ছে, তাই না? তো এই জায়গা থেকে তোমাদের একটা মেন্টাল ট্রমা আমরা দেখছি। এখন এই মেন্টাল ট্রমা কাটাতে সাইকিয়াট্রিক অথবা সাইকোলজিক্যাল কোনো সেশন যদি পরিচালনা করা যায়, সেটা আমাদের ইনু মহোদয়ের সাথে কথা বলে আমরা ওই সেশনগুলো পরিচালনা করার জন্য আমরা সেটাও পদক্ষেপ নিব খুব শীঘ্রই। আর এখন যে বিষয়টা, তোমরা আরেকটা কাজ আমি অনেককেই শুনেছি, প্লিজ বি এমপ্যাথেটিক পিতামাতার প্রতি। মানে আমাদের একটা প্রবণতা থাকে যে একটা পর্যায়ের পরে, বিশেষ করে এই যে স্কুলে, তোমরা এই দুইটা স্কুলকে আমি ফোকাস করছি, কারণ স্কুল হচ্ছে ফিডার ইনস্টিটিউশন। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে গেলে মনে অনেক ভালো করে পড়াশোনা করব। এখানে যারা আছে প্রত্যেকে মেধাবী, তারা সবাই জানে স্কুল কলেজে যা পড়ছে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার আগের বা 3-4 রাত ছাড়া এর 3 ভাগের 1 ভাগও পড়ে নাই, এখানে সবাই আছে।
এবং বিসিএস এর আগে হয়তো দরজা জানালা বন্ধ করে টানা 18-20 মাস পড়ছে, সবার লাইফস্টাইল একই, কিন্তু স্কুলটা হচ্ছে মেইন। স্কুলে যারা ভালো করে পড়াশোনা করেছে, স্কুলের ম্যাথস, স্কুলের সায়েন্স, স্কুলের বাংলা, স্কুলের যে পড়াশোনাগুলো, এগুলোই পরবর্তীতে তোমার চাকরিতে কাজে লাগে। সেই কারণে স্কুলে একটু পড়াশোনাটা একটু মনোযোগী হও। এটা হচ্ছে স্টুডেন্টের পার্ট শেষ। কমিউনাল ভায়োলেন্সে যাওয়ার প্রয়োজন নাই, মারামারি দাঙ্গাবাজি এগুলো করার কোনো প্রয়োজন নাই। আমাদের রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা শিক্ষার্থী। আমরা এই দেবিদ্বারের, এই কুমিল্লার এবং এক বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের আমরা সারথি হতে চাই, এবং সেটার জন্য তোমরা এই মানসিক প্রস্তুতিটি রাখো। এবার আসলে 2 নম্বর বিষয়, সেটা হচ্ছে যে আমার সামনে আজকে শহীদদের পরিবার আছে। আমি এখানে যতগুলো শহীদের পরিবার আছে, আমি প্রত্যেকটা পরিবারে যাওয়ার চেষ্টা করেছি, এবং পরবর্তী সময়ে আমি গিয়েছি বিভিন্ন সময়ে, এবং আমি আবার যাব। এখানে হচ্ছে রুবেল ভাইয়ের আম্মা আছেন। আমি গত পরশু দিন রুবেল ভাইয়েরদের বাসায় গিয়েছিলাম। ওনার নাতি একটা 2.5 মাস বয়সের, আপনি যদি তাকান, মানে আসলে আপনাকে পৃথিবীটা খুব মিনিংলেস মনে হবে এবং নিজেকে খুব অপরাধী মনে হবে যে একটা বাংলাদেশ, একটা ইতিবাচক বাংলাদেশ যেটা হওয়া উচিত, স্বাভাবিকভাবেই হওয়া উচিত, এই স্বাভাবিক করার জন্য আমাদের এতগুলো প্রাণ ঝরে যেতে হলো। ওই যে এখানে আনাসের আম্মা আছে, সাখাওয়াতের আম্মা আছে। তো আমরা আপনাদের কাছে কমিটেড, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন পর্যন্ত আমরা আছি, এটা 1-2বারের জন্য না যে একবার আপনাকে আর্থিকভাবে সহায়তা করা হলো তারপর আমরা চলে যাব, বিষয়টা এমন না। যতদিন পর্যন্ত আমরা আছি, আমাদের তো এমন না যে রাজনৈতিক কোনো ম্যান্ডেট নিয়ে আসছি বা সরকারি কোনো চাকরি যে 3 বছর পরে প্রমোশন হয়ে যাবে, ব্যাপারটা এমন না, বা পোস্টিং হয়ে যাবে। আমরা সবসময় দেবিদ্বারে আছি। সুতরাং আপনাদের পাশে আমরা সবসময় থাকব, এবং আপনাদের সাথে যাতে আমাদের কমিউনিকেশনটা সহজ হয়, সেটার জন্য আজকে আমি যাওয়ার পূর্বে এই যে উপজেলা পরিষদের সামনে জুলাই ফাউন্ডেশনের একটা অফিস নিয়ে দিব আজকেই, যাতে করে আপনারা আপনাদের অভাব, আপনারা আপনাদের অভিযোগ, আপনারা সরকারি সহায়তা, পুনর্বাসন, এই বিষয়গুলোকে যেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে না হয়, যাতে করে আপনারা একটা জায়গায় আসলেই সকল ধরনের সমাধান পেয়ে যান। সেটির জন্য উপজেলা পরিষদের সামনেই আমাদের অফিসটি হবে, এবং সেটি আজকে আমরা সেটি নিয়ে দিয়ে যাব। এবং হচ্ছে শহীদদের জন্য যেটি বা আহতদের জন্য আমরা হয়তো ভাবছি যে সরকার থেকে যে এককালীন আর্থিক সহায়তা দিয়েছে এটি মনে হয়েছে চূড়ান্ত, বাট এটি চূড়ান্ত না। এই আপনাদের 3টি বিষয়, একটা হচ্ছে আর্থিক সহায়তা, 2 পুনর্বাসন, আর 3 নম্বর হচ্ছে বিচার। বিচারের বিষয়টিতে পরে আসছি। আর্থিক সহায়তা এবং পুনর্বাসন এটি চলমান প্রক্রিয়া, যতদিন পর্যন্ত না অথবা আমৃত্যু এই গভর্নমেন্ট যতদিন আছে, পরবর্তীতে অন্যান্য গভর্নমেন্ট যারাই আসবে না কেন, আমরা প্রত্যেকটা গভর্নমেন্টের সাথে, মানে রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, সবারই একই মনোভাব। অর্থাৎ এই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে, তাদের চিরদিনের জন্য তাদের দায়িত্ব সরকার নেবে। সুতরাং এটা কিন্তু এককালীন কোনো ধরনের সহায়তা না, এটা সবসময় আপনাদের জন্য অব্যাহত থাকবে। সর্বশেষ যে বিষয়টি, জাস্টিস নিয়ে আমি কথা বলতাম, ইতিমধ্যে উনি বলেছেন। আপনি যেহেতু এটির দায়িত্বে আছেন, আপনার কাছে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কোনো পলিটিক্যাল ম্যানিপুলেশন, আমরা এই 2000 শহীদ হয়েছে, আবার কোনো পলিটিক্যাল আপনাদের ডিসিশনকে যেন কেউ পলিটিক্যালি ম্যানিপুলেটেড করতে না পারে। আপনারা এই জায়গায় মেধা দিয়ে আসছেন, যোগ্যতা দিয়ে আসছেন, এবং আমরা জানি যে এই চেয়ারটার আসলে মূল্য কতটুকু, এবং এই চেয়ারটায় আসতে আপনাদের কতটা ত্যাগ এবং কতটা তিতিক্ষা মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং সেই জিনিসটা আমরা রেসপেক্ট করি, কারণ আমরা ঠিক একই পথ থেকে আসছি। আপনারা যেই পথ, অর্থাৎ আপনারা যে চেয়ারটায় আছেন, ওই চেয়ারটায় যাওয়ার জন্য কিন্তু আমরা স্বপ্ন দেখেছি, ওই চেয়ারটার জন্যই কিন্তু আমরা পড়াশোনা করেছি। তো সেই জায়গাটা আমরা এটার মূল্য বুঝি। সুতরাং আপনারা আপনাদের ডিসিশন যেন কোনো পলিটিক্যাল পার্টি কোনোভাবেই যেন ম্যানিপুলেট করতে না পারে, সেই জায়গায় আপনারা দৃঢ় থাকবেন। এবং এই দৃঢ় থাকার জন্য আপনারা যদি মনে করে থাকেন আমরা আপনাদেরকে কোনোভাবে অ্যাসিস্ট করতে পারি, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আমাদের জায়গা থেকে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা সেই জায়গায় আপনাদেরকে অ্যাসিস্ট করব। অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তা ছাড়া গঠন করা সম্ভব নয়। এখন এই আমরা রাষ্ট্রের প্রত্যেকটা স্তর থেকে দুর্বৃত্তায়নের সংস্কৃতিকে বাতিল করার জন্য এই আন্দোলনটি হয়েছে।
সুতরাং আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে এই নিশ্চয়তা দিতে চাই যে আপনারা ফেয়ারলেস এনভায়রনমেন্টে কাজ করবেন, অর্থাৎ কোনো ধরনের পলিটিক্যাল পারসুয়েশন, পলিটিক্যাল কোয়ারশন, পলিটিক্যাল ম্যানিপুলেশন এই বিষয়গুলো আপনাদের নেতিবাচকভাবে থাকবে না। আপনাদের জুরিসডিকশনে যেটা করতে বলা হয়েছে, আইনের মধ্যে যা রয়েছে, আপনারা ওই পরিবেশে আপনারা ওইটা নিশ্চিত করবেন যেন আপনারা আপনাদের কাজ ফেয়ারলেসভাবে করেন, কেউ আপনাদের কোনোভাবেই কোনো বাধা দিবে না। আর যদি কেউ বাধা দিতে আসে সেটাকে আপনারা প্রকাশ করবেন, কারণ এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট, যে যেখানেই বাধা দিবে সেখানেই বাঁধবে লড়াই, এবং সেই লড়াইয়ে জিতবে হচ্ছে কারা? যারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে। এটা ভাবার কোনো সুযোগ নাই যে আপনাকে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বিভিন্ন জায়গায় যখন কথা বলেছি, যে রাজনৈতিক শক্তি এসছে না কেন, সবসময় চেয়েছে প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে। প্রশাসনের স্বাধীনভাবে কাজ করার যে স্কোপটা রয়েছে, এই স্কোপসটাকে সবসময় নিয়ন্ত্রণ করার একটা প্রবণতা ছিল। আমরা এই নিয়ন্ত্রণের রাজনীতি থেকে, নিয়ন্ত্রণের সংস্কৃতি থেকে আমরা এটাকে অতীত বানাতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন, এবং হচ্ছে আমরা চাই অ্যাডমিনিস্ট্রেশন, শহীদ পরিবার, আহত পরিবার এবং শিক্ষার্থীদের সমন্বয়ে, ছাত্র জনতার সমন্বয়ে আমরা যেন একটা বাংলাদেশ, আমাদের ইতিবাচক যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেটা যেন আমরা করতে পারি। সর্বশেষ আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যেই আজকে থেকে আমাদের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন আমাদের জাতীয় যে সংহতি রয়েছে, আমাদের জাতীয় যে ঐক্য রয়েছে, এই ঐক্যটিকে বিভেদ করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে, এবং সেটিতে বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের চক্রান্ত করে যাচ্ছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা আওয়ামী লীগের পতনের জন্য, এই ফ্যাসিস্ট সরকারের পতনে আমরা যেভাবে এক ছিলাম, ঠিক একইভাবে পরবর্তী বাংলাদেশ গঠনেও আমরা এক থাকব। পতনে যেভাবে এক ছিলাম, আমরা গঠনেও সেভাবে এক থাকতে হবে। যদি আমাদের মধ্যে বিভাজন থাকে, তাহলে যে অসুবিধাটি তৈরি হবে, এই বিভাজনের জায়গাটিতে আবার ফ্যাসিস্ট পুনর্বাসিত হবে, এবং যদি ফ্যাসিস্ট পুনর্বাসিত হয়, আমরা যে আমাদের স্বপ্নের বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটি কখনোই বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমাদের যেটি প্রয়োজন, সকল শ্রেণী পেশার মানুষের এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, বিএনপি, তারপর হচ্ছে জামাত, ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ইসলামিক ছাত্র আন্দোলন, খেলাফতে মজলিস, তারপর হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে আমাদের অবশ্যই এক থাকতে হবে। আমরা যদি এক না থাকি, তাহলে বিগত 16 বছর আমাদের যেভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ঠিক একইভাবে আমাদের পরবর্তীতে এই নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হবে। এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ছাত্রদের ঐক্য। আমাদের এই ছাত্রদের ঐক্যটি ধরে রাখতে হবে। আমরা ছাত্রদের ঐক্যটি ধরে রাখবো। আমাদের এই ছাত্র সংহতি সপ্তাহ সফল হোক, আমরা যাতে করে আমাদের ইতিবাচক বাংলাদেশ দিকে আগাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে লাইব্রেরি উদ্বোধন যখন করব, আমাদের শিক্ষার্থী যারা রয়েছে, আমরা আপনাদেরকে নিয়ে আজকে আমরা লাইব্রেরিটাতে বই দিতে চাই। আপনারা লাইব্রেরি উদ্বোধনের সময় আমাদের সাথে থাকবেন। সালামু আলাইকুম। ধন্যবাদ। হাই স্কুল এখন বর্তমানে এটা মনে হয় সরকারি করা হয়েছে, এখন আর পাইলট হাই স্কুল নাই, এখন মনে হয় সরকারি স্কুল। আচ্ছা, তোমরা কি জানো যে এই জুলাই গণ অভ্যুত্থানে যে আবু সাইদের বাসা কোথায়? ওয়াসিমের বাসা কোথায়? ওয়াসিমের বাসা চট্টগ্রামে। আর মুগ্ধ কোথায়? ঢাকায়। দেখো, এই যে অভ্যুত্থানটা, যে আমরা এই প্রজন্ম, এখানে এই রুমের মধ্যে দুইটা প্রজন্ম আছে। একটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্ম, যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। আর আরেকটা প্রজন্ম হচ্ছে আমরা, মানে তোমরা এবং আমরা, যারা হচ্ছে আমরা বেড়ে উঠছি, পৃথিবীটাকে দেখছি, নতুন করে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। আমরা হচ্ছে উত্তর প্রজন্ম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই প্রজন্মটা, আমরা যখন বড় হচ্ছি, আমরা বড় হচ্ছি কিছু মেন্টাল ট্রমা নিয়ে, কিছু আঘাত নিয়ে। তুমি দেখো, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে 2018 সাল
18 সালে আমরা আবরার ফাহাদ হত্যাকাণ্ড আমরা দেখেছি। এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের হৃদয় বা আমাদের মানুষপটে খুবই স্পষ্ট। আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র রাজনীতির নামে এটাকে পুঁজি করে কিভাবে এক ধরনের সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব কায়েম করা হতো বা হয়েছে বিগত সময়গুলোতে। অর্থাৎ যে মানসিক একটা ভয় নিয়ে, এই ভয় নিয়ে কিন্তু আমরা বড় হয়েছি। এই যে এই পাশের আমাদের স্কুলের বাচ্চারা আছে, আমার স্কুলের, যে তোমরা ভাই কালচার দেখেছো না দেবিদ্বারে? যে কিছু হইলে একটা ভাই কালচার, আমি উমুক ভাইয়ের ভাই, আমি উমুক ভাইয়ের ছোটো ভাই, তুমুক ভাইয়ের শেল্টারে আমি আছি, এরকম আছে না? দেখা গিয়েছে কি মানে এসএসসি পাশ করে নাই, কিন্তু এর নামে পোস্টার বানিয়ে বানিয়ে রাস্তা ঘাটে দেয়ালে ঝুলাই দিছে। এই যে এখনও মনে হয় আছে যে একটা এসএসসি পাশ করে নাই বা নিজের কর্মক্ষম না, নিজের ইনকামটা নিজে করে না, বাবা বিদেশে থাকে, মা দেখা যায় সারাদিন টেনশন করে, উনাকে প্রেশার দিয়ে বাইক কিনে, বাইক কেনার পরে ওই এবং এলাকার নেতাদের, পাতি নেতাদের পিছনে পিছনে ঘুরে 15 দিন ঘোরার পরে নিজের নামে একটা ব্যানার বানায়, ব্যানারটাকে গাছে ঝুলাইয়া কোথায় ঝুলায়? বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে মোড়ে মোড়ে গাছে ঝুলায়, এবং এক ধরনের সে ফিল করে সে এক ধরনের একটা ইন্ডিয়ান নায়কের মতো নিজেকে ফিল করে। দেখো এই যে কালচারটা, এই কালচারটা কিন্তু এটা ছিল না আমাদের সময়। আমাদের সময় এই যে এখানে বাচ্চারা যখন উপজেলা পরিষদ থেকে আসছে, এই সামনে আমার শিক্ষক আছেন যারা আমাকে ক্লাসে পড়িয়েছেন, এই যে সবুজ স্যার আছেন যিনি আমাদেরকে ইংরেজি পড়িয়েছেন, পীযুষ স্যার আছেন, এখানে জামাল স্যার আছেন, ওনাদের সরাসরি ছাত্র আমরা। আমাদের সময় আমি কেন ছাত্রদের পয়েন্টটা দিয়ে আগে শুরু করেছি, কারণ ভবিষ্যতের দায়িত্বটা আপনাদের উপরে। আমাদের পরবর্তী যে বাংলাদেশটা বিনির্মাণ করতে হবে, এই দায়িত্বটা হচ্ছে আপনাদের উপরে। এবং আপনারা জানেন আমাদের যে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু হয়েছে, সেজন্য আমাদের রেসপন্সিবিলিটিটা আমাদের বোঝা উচিত যে আসলে আমাদের রেসপন্সিবিলিটি কি। আমরা এলাকার পাতি নেতার পিছনে পিছনে ঘুরে আমাদের কেরিয়ার নষ্ট করব, নাকি আমরা নিজেরা পড়াশোনা করে অথবা আমরা যেই কাজটা ভালো পারি, স্কিল ডেভেলপমেন্টের কাজটা যেটা ভালো পারি, এটা করে আমরা আমাদের নিজেদের কেরিয়ার ডেভেলপমেন্ট করব, এটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, এলাকার কোনো পাতি নেতা, কোনো রাজনৈতিক নেতা, কোনো বড় ভাই, কোনো দলের নেতা আপনার কেরিয়ার কখনোই গড়ে দিবে না। আপনার কেরিয়ার সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আমার সামনে আমার স্কুলের অসংখ্য বন্ধু এখানে আছে, যাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ আছে ইঞ্জিনিয়ার, কেউ বিদেশে সেটেলড, কেউ এখন অ্যাডভোকেট, আমার ব্যাচমেট এইখানে আছে, এই রুমের মধ্যে আছে। আমাদের সময় কালচারটা দেবিদ্বারে ছিল কি, একটা কম্পিটিশন ছিল। আমি বারবার এই কথাগুলো বলি, অন্য ফোরামে বলার সুযোগ হয় না, কারণ তোমরা দেবিদ্বার থেকে মানে এই ভূমিটাকে আলটিমেটলি কন্ট্রিবিউট করবা। এখানে তোমরা পরবর্তীতে তোমাদের ইন্টালেকচুয়াল ইনভেস্টমেন্ট, তোমাদের পরবর্তীতে তোমরা যেখানেই যাও না কেন, এটার আলটিমেট আউটকামটা দেবিদ্বারেই হবে। যেমন আমি যদি জেলে যাইতাম আজকে, আমার নামে যদি কয়েকটা মামলা হইতো, তাও কিন্তু হইতো কি দেবিদ্বারের কুসন্তান, এটাই কিন্তু হইতো। মানে এই নামটা কিন্তু আমি কখনোই মুছে ফেলতে পারতাম না। সুতরাং দেবিদ্বারের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতার জায়গা থেকে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, 2009 পূর্ববর্তী সময়ে দেবিদ্বারে এক ধরনের যে কালচারাল একটা কম্পিটিশন ছিল, একাডেমিক একটা কম্পিটিশন ছিল, এই কম্পিটিশন আবার ফিরে যাও। প্রতিযোগিতা যেটা ছিল, আমরা এই যে রেয়াজউদ্দিন, মফিজউদ্দিন, আসগরের স্কুল বা বিভিন্ন যে শালগড় স্কুল বা বিভিন্ন স্কুল আছে, অক্সফোর্ড ছিল তখন অনেক ভালো স্কুল, উপজেলা পরিষদ স্কুল, আমাদের মধ্যে কম্পিটিশন হইতো কার থেকে কে রেজাল্ট ভালো করতে পারে। আমাদের আড্ডার জায়গাগুলো ছিল এই যে দেবিদ্বার সরকারি স্কুলের উত্তর গেটে বা মাঠে, তারপর উপজেলা পরিষদের এই পাশে এই ইউনিও অফিসটা তখন এত গর্জিয়াস ছিল না, এই পাশে একটা নার্সারি ছিল। তো আমরা এখানে কথা বলতাম কে কত রেজাল্ট ভালো করেছে। তা আমাদের ব্যাচে যারা ফার্স্ট সেকেন্ড বয় তারা আজকে আমরা এখানে আছে। তো আমরা তো ফার্স্ট সেকেন্ড ছিলাম না, আমরা তাদের আলোচনাগুলো দেখতাম, এবং মোটামুটি বলা যায় আমার ব্যাচে যে ফার্স্ট ছিল সে এখানে আছে। আমি অধিকাংশ সময় তার বাসায় যাইতাম ম্যাথস করার জন্য, ইংরেজি পড়ার জন্য, আমার বন্ধুদের কাছে যাইতাম। ওই কালচারটা ছিল।
কারণ তখন আমাদের মাথায় এটা ছিল না যে পাবজি খেললে, ফেসবুকের ফলোয়ার্স বাড়াইলে বা টিকটক করলে অথবা এলাকার পাতি নেতার পিছনে ছুটলে মানুষ আমাকে রিকগনাইজ করবে, মানুষ আমাকে চিনবে। এই বিষয়গুলো আমাদের মধ্যে ছিলই না। আমাদের মধ্যে ছিল যে আমি জানি না এখানে এই কালচারটা তোমাদের এখানে আছে কিনা, আমরা এসএসসি যখন পড়তাম তখনই আমরা মানে টেস্ট পরীক্ষা যখন দিতাম তখনই আমাদের নতুন একটা আলোচনা শুরু হইতো যে নটরডেম কলেজে কয়জন চান্স পাইছে এর আগের ব্যাচের, হোলি ক্রসে কয়জন চান্স পাইছে এর আগের ব্যাচের, ভিকারনেসে কয়জন চান্স পাইছে এর আগের ব্যাচের। এটা কিন্তু আমাদের টেস্ট পরীক্ষার পরবর্তীতে আলোচনাটা শুরু হইতো আমাদের মধ্যে। অর্থাৎ এরপরে এসএসসি দিব, তারপরে হচ্ছে রেজাল্ট, তারপরে হচ্ছে কলেজ অ্যাডমিশন। কিন্তু এই আলোচনাটা শুরু হয়ে যাইতো কখন? টেস্ট পরীক্ষা যখন চলাফেরা করতো। তো এই যে কালচারটা, এটা তোমরা ডেভেলপ করো। এবং এটা ডেভেলপ করার জন্য যেই বিষয়গুলো করতে হবে সেটা হচ্ছে, আমি সবসময় বলি কুকারিকুলার অ্যাক্টিভিটিস, পড়াশোনার পাশাপাশি কুকারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে ইনভলভ হবা। বিতর্ক, তারপরে হচ্ছে যে জেনারেল নলেজ এনরিচমেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হয় সৃজনশীল মেধা বিকাশের অন্বেষণে, তারপর হচ্ছে স্কাউট, বিএনসিসি, এই বিষয়গুলোতে যদি ইনভলভ হও তাহলে সেটা তোমাকে নেতৃত্বের বিকাশের যে জায়গাটা, সেই জায়গাটা অনেক বেশি প্রশস্ত করবে। তো এবং যে ভাই কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে আমাদের মাদকের যে বিস্তারটা, তুমি যদি সোশ্যাল ইন্টারাকশন না থাকে, তোমার যদি সারাদিন স্ক্রিন লকড হয়ে থাকো, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো, স্ক্রিন লকড থাকো, এই যে একটা অলস একটা মস্তিষ্ক, তুমি দেখছো তোমার বন্ধু ফেসবুকে অনেক ফলোয়ার্স বাড়াচ্ছে, টিকটকে এটা করছে সেটা করছে, তখন